দিনগুলো আর আগের মতো নেই। ফুটবল নিয়ে মাঠে ছুটে যেতে পারেন না। বাইক নিয়ে অকারণ ঘোরাঘুরি, তাও বন্ধ। জুলাই অভ্যুত্থানে হারিয়েছেন পা। কৃত্রিম পা এখন রাইমুলের নিত্যসঙ্গী। জীবনের স্বাভাবিক ছন্দটা ফিরে আসেনি। কষ্ট হলেও এখন হাঁটতে পারছেন। আগের জীবনের কথা যদি বলি, আগে আমি অনেক ফুটবল খেলতাম, অনেক ঘোরাফেরা করতাম, আমার আগে বাইক ছিল, সেটা নিয়ে আমি ট্যুর দিতাম। সেই সব কিছু তো এখন আর ওরকম আগের মতো সম্ভব হচ্ছে না। আমি শেষমেশ ফুটবল খেলছিলাম 2 আগস্ট 2024 সালে। এরপর আমি আর ফুটবলে লাথিও দিতে পারিনি। দিনটি ছিল 24-এর 5 আগস্ট। সেদিন দুপুরে পতন হয় শেখ হাসিনা সরকারের। খবরটি শুনে আনন্দ মিছিল করছিলেন রাইমুল ও তার বন্ধুরা। শনির আখড়া থেকে এগিয়ে যাচ্ছিলেন গণভবনের দিকে। কিন্তু যাত্রাবাড়িতে পুলিশি বাধার মুখে পড়েন তারা। নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন, এমন সময় হাঁটুতে গুলিবিদ্ধ হন। যাত্রাবাড়ি থানার ঠিক অপোজিটে একটা গলি আছে। ওই গলির মুখে যাব যাচ্ছিলাম, ওই টাইমে অনেকেই আমার সামনে গুলি খেয়ে পড়ে যায়, যাদের কারণে আমি সামনে আগাইতে পারি নাই। ঠিক সেই টাইমে আমার গুলিটা লাগে। গুলি খাওয়ার প্রায় 6 ঘন্টা পর ঢাকা মেডিকেলে হয় প্রথম অস্ত্রোপচার। কিন্তু রক্তনালী ছিঁড়ে যাওয়ায় রাইমুলকে পাঠানো হয় হৃদরোগ হাসপাতালে, সেখান থেকে পঙ্গুতে। ভাইয়াকে ডাক্তার দেখাইছে, ভিতরে ওটিতে নিয়ে দেখাইছে যে শক দিলেও পায়ে কোনো ফিল পাচ্ছে না, পা শক খেয়ে কোনো রেসপন্স পাচ্ছে না। তো তখন ডাক্তাররা বলছে যে পঙ্গুতে নিয়ে যেতে হবে, তারা যদি জোরে লাগাইতে পারে তো লাগছে, নাইলে পা কেটে ফেলতে হবে। তো সাথে সাথে পঙ্গুতে নিয়ে গেল। পঙ্গু ডাক্তার বলল যে কোনোভাবেই পা বাঁচানো যাবে না, দ্রুত কাটতে হবে, আধা ঘন্টা সময়। তখনও অ্যানেস্থেসিয়া দিছে পা কাটার জন্য, সেটা আমি ফিল করি নাই। তো পা কাটার জন্য প্রথম যেই কাটা শুরু করে, সেই ব্যথাটাও আমি পুরোটা ফিল করছি। 12 সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন হাসপাতালে। এর মধ্যে হয়েছে 7 বার অস্ত্রোপচার। তো 3 মাস বাসায় থাকার পর কিছু এক্সারসাইজ করা লাগে। এক্সারসাইজ করার পর পরে ব্র্যাক থেকে পা লাগাই। এখন স্বাভাবিক জীবন তো আর ফেরত আসে না, বাট প্রস্থেটিক ইউজ করার কারণে যতটুকু সম্ভব আর কি করতে পারতেছি। প্রতিদিন সকালে ঘুম ভেঙে পা না থাকার কষ্টটা টের পান, কিন্তু সেটাকে নিজের স্বপ্নের পথে বাধা বলে মনে করেন না তরুণ। আমার যে ক্যারিয়ার, সেটা মাইন্ডের উপর ডিপেন্ড করে। সো একটা পা হারানোটা ওটা অ্যাকচুয়ালি অতটা কঠিন না। সামনে হয়তো স্ট্রাগল করতে হবে, যেমন অফিস যাওয়া আসা করাটা ডেইলি এরকম প্রস্থেটিক ইউজ করে অনেক পেইনফুল। প্রস্থেটিক ইউজ করে হাঁটা অনেক পেইনফুল। কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্র রাইমুলের নিজের জন্য তেমন কিছু চাওয়ার নেই, কিন্তু জুলাই আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া মানুষের পুনর্বাসন আজও তার দাবি। যাদের আসলেই দরকার আছে, যেমন আমি যদি বলি, আমি যখন প্রস্থেটিক লাগানোর সময় ব্র্যাকেট ট্রেনিংয়ে ছিলাম, তখন আমি একজনকে দেখছি, একজন রিক্সাওয়ালা, তারও পা নেই। হ্যাঁ, এখন সে রিক্সা চালায় জীবনযাপন করতো। তার কয় টাকা ইনকাম ছিল বা তার আর্থিক অবস্থা কীরকম ছিল, এটা বুঝতেই পারতেছেন রিক্সা চালক। তো তার পা নাই, তার একমাত্র উপায় ছিল কায়িক শ্রম। সেই কায়িক শ্রমটি কিন্তু সে এখন করতে পারতেছে না। তো তাদের মতো মানুষ আসলে কতটা পুনর্বাসন হয়েছে আমার সন্দেহ আছে। তো আমি চাই যে অ্যাটলিস্ট তাদের সবার আগে পুনর্বাসন করাটা যতটা সম্ভব, যেমন তাদের ফ্ল্যাট দিয়ে হোক, কাজ দিয়ে হোক, সহজ কাজ দিয়ে হোক, যেভাবেই হোক তাদেরটা করা। মায়ের হাত ধরে রাকিবকে পথ চলতে হয় এখন। জুলাই আন্দোলনে অংশ নিয়ে দৃষ্টিশক্তি প্রায় হারিয়েছেন বলা চলে। ডান চোখটা অকেজো, বাম চোখে খুব ঝাপসা দেখতে পান। 2024 সালের জুলাই আন্দোলনের সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের 7ম সেমিস্টারের ছাত্র ছিলেন রাকিব। পাশাপাশি মোটর সাইকেলে রাইড শেয়ার করে বৃদ্ধ বাবাকে সংসার চালাতে সহযোগিতা করতেন। 18 জুলাই দিনভর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় আন্দোলনরত ছাত্র এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন বিকেলে বন্ধুদের বাঁচাতে গিয়ে চোখে আর মাথায় গুলি লাগে রাকিবের। ওরা আর কি থানার দিকে মুভ হয়ে, উল্টা দিকে মুভ হয়ে আপনার ইট পার্কেল মারতেছিল থানার দিকে। তো সাতজনটা খুব স্পিডে আসতেছিল, ওদের উপরে উঠাই দিবে। তো আমি এটা খেয়াল করে দৌড়টা সামনে গেলাম, সামনে গিয়ে স্মরণ বলবো, আর এমন সময় সাতজন দিকে গুলি লেগে গেছে, চোখে আর মাথায় লাগছিল। কয়েক দফা অপারেশনের পরও খুব একটা উন্নতি হয়নি চোখের। চিকিৎসা এখনো চলছে। ডান চোখটা আপনার এখন এটা পুরো ব্ল্যাঙ্ক হয়েছে, এটা ছোট হয়ে গেছে, এটা একদম ছোট হয়ে গেছে। এটা একদম এখন বাদ, ডাক্তার বলছে এটা কোনো কিছু করা যাবে না। এখন বাইরে কিছু আছে কিনা আমি সেটা জানি না। আর বাম চোখটা এটা জাস্ট মানুষের নড়াচড়া বোঝা যায়, অবয়ব বোঝা যায় যে নড়তেছে কিছু একটা। সরকারি চাকরি করার স্বপ্ন দেখেছিলেন রাকিব, কিন্তু এখন পড়ালেখাটাই থমকে গেছে। দৃষ্টিহীনতা তার গণ্ডিটাকেও ছোট করে দিয়েছে। জীবন এখন বাসা থেকে হাসপাতালে যাওয়া আসাতেই সীমাবদ্ধ।
প্রত্যেকটা ফ্যামিলির একটা থাকে যে বাড়ির বড় ছেলে হাল ধরবে, যেহেতু আব্বুর বয়স হয়ে গেছে, তো উনি তো আর এখন কর্ম ওরকম ভাবে করতে পারে না। দেখেন, একটা হাত একটা পা না থাকলে মানুষ চলতে পারে, কিন্তু চোখ এরকম একটা সেন্সিটিভ, যদি একটা চোখ হইতো তাহলেও আর কি চইলা ফেরাই করা যেত। এখন আমি যেখানে যাই আম্মুকে নিয়ে যেতে হয়, তো মানুষ সামনে আসলে মানে চেহারা বুঝি না, যে সময় কথা বলে ওই সময় বোঝা যায় যে না, হ্যাঁ এই মানুষটা এই। যেমন যার জন্য আমি কোনো দাওয়াতও এখন যাই না, কোনো ফ্রেন্ড সার্কেল ফোন দিলেও যাই না, বিকজ ওই সময় সামনে এসে যে মানে দূর থেকে ইশারা দেওয়ার সময় তো বোঝা যায় না, ওরা তো অভ্যস্ত না। দেখেন, আমরা তো অভ্যাসের দাস মানুষ, তো ওরা তো এরকম অভ্যস্ত না, যেহেতু 25 বছর 26 বছরের একটা বন্ধুর সাথে একরকম ভাবে চলে অভ্যাস। তো এখন তো দূর থেকে সিঙ্গেল দেওয়া অথবা করা, আমি তো এগুলো বুঝি না। সামনে এসে মানে আপনার খোঁচা দিল, তো বুঝতেছি না যে মানুষটা কে। কথা বলে ওই সময় বলছি, তো বন্ধু বান্ধব টিটকারি মারে, কিরে কানা হয়ে গেলি, এটা এরকম। তো এই কারণে আমার মানে কোনো দাওয়াতও যায় না, বাইরেও যাওয়া হয় না। রাকিবের দাবি, যোগ্যতার ভিত্তিতে সরকার যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে। তো একটু অনিশ্চয়তা আছে, যেহেতু যে কি করা যায়। এখন সরকার যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা করে, যে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে একটা গভর্নমেন্ট জব দেওয়া, এই মানে এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী, তাহলে মানে ফ্যামিলির বোঝা হইলাম না, আর রাষ্ট্রের বোঝা হইলাম না। তার মায়ের শুধু একটাই চাওয়া, সন্তান দৃষ্টিশক্তি ফিরে পাক। আমার ছেলে যেন চিকিৎসা করানো লাগে নিয়ে করুন, যে একটা চোখে দৃষ্টি ফিরে পায়, আমার ছেলে যেমন নিজে চলাফেরা করতে পারে, করে খাইতে পারে, এটাই আমার সরকারের কাছে একটা আন্তর, আর কিছুই না। আমার ছেলে নিজে চলাফেরা খাইতে পারে, এটা একটা মানুষ ঘরে বয়ে থাকতে হলে, বন্ধু হয়ে থাকলে কতক্ষণ তার মন ভালো লাগে। তাবাসসুমের গল্পটা রাইমুল আর রাকিবের থেকে একটু ভিন্ন। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একা মা হিসেবে লড়াই করে চলছিল তার জীবন। কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন, আয় যা হতো তাতে চলে যেত। 24 জুলাইয়ের সেই উত্তাল সময়ে টানা 3 দিন ছুটি পেলেন। 18 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে পানি আর কিছু খাবার দিয়ে আসা নিজের দায়িত্ব মনে করেছিলেন তিনি। তাই ছুটে গেলেন রামপুরার দিকে। আর সেটাই হলো কাল, গুলি লাগলো ডান হাতে। আমার বোনের বাসায় যায় ওকে রেখে ওদেরকে খাবার প্রোভাইড করবো, বাট ফার্স্টের দিনই আমি আহত হয়ে গেলাম। অপারেশন আমার এখান থেকে এখান পর্যন্ত 36টা সেলাই লেগেছে। তো সেলাই তো অপারেশন হলে সবাই জানা আছে, আর এই জায়গাটা হচ্ছে যে পোড়ার লোহা বসানো, যেটা এখন অবধি আছে। তো ওইটার জন্য হয়তো বা আমি ওরকম ভারী কিছু উঠাইতে পারি না, করতে পারি না। জীবন এখন অনেকখানি বদলে গেছে তার। শারীরিক আর সামাজিক কারণে চাকরি করা থেকেও বিরত আছেন। অনেক ঘাত প্রতিঘাত সয়েও নিজের মনোবল শক্ত রাখার যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন মনে হয় যে হ্যাঁ, দেশের জন্য আবার যদি এরকম কিছু হয় আবার নামবো, কারণ আমরা পারি, আমরা পারবো। একটা মেয়ে হিসাবে অ্যাজ এ সিঙ্গেল মাদার, হ্যাঁ আমি স্ট্রাগল করেছি, আমি শক্ত ছিলাম, কিন্তু এটার পরে এইটুকু আত্মবিশ্বাস চলে আসছে যে হ্যাঁ এখন আমি পারবো। কিন্তু পারতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, এটাও এখন বুঝতে পারছি যে আসলে এই সামান্য এই আহত অ্যাজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমাদেরকে অনেক জায়গায় হেনস্থাও করেছে, অনেকভাবেই এই অবধি হচ্ছি, কিন্তু আবার অনেক জায়গার থেকে সাপোর্টও পাচ্ছি। অনেক কিছু পাওয়ার আশা না থাকলেও সন্তানকে শিক্ষিত করে তার ভবিষ্যৎটা নিরাপদ করতে চান তাবাসসুম। সরকার অবশ্য তালিকা তৈরি করছে। হিসাব অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদ 843 জন, আহত হয়েছেন 14,000-এরও বেশি মানুষ। তাদের মধ্যে 990 জন অঙ্গহানির শিকার। তবে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই সংখ্যাগুলো বাড়তে বা কমতে পারে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বললেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও। পুনর্বাসনে আগ্রহী 3,241 জনের ডেটাবেস তৈরি করা হয়েছে। এর মধ্যে 1,937 জনকে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো এই প্রক্রিয়াটা চলমান রয়েছে, এটা চলমান থাকবে। আমরা আগামী দিনে আরও যে আগ্রহী যারা জুলাই যোদ্ধারা পুনর্বাসনে আগ্রহী তাদের ডেটাবেস এটাকে আমরা আপডেট করব, এবং 7টি মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করে এবং সরকারি কর্ম কমিশনকে অন্তর্ভুক্ত করে আমরা এই পুনর্বাসন প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাব। রাইমুল হতে চান প্রযুক্তিবিদ, রাকিব চান আবারও নিজের পায়ে দাঁড়াতে, তাবাসসুম চান সন্তানের নিরাপদ ভবিষ্যৎ। জুলাই তাদের অনেক কিছু কেড়ে নিলেও স্বপ্নটা তারা ঠিকই বাঁচিয়ে রেখেছেন।